EE337 ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 1 মডিউল 4 শুরু করছি। মডিউল 4 এর আজকের টপিক হচ্ছে জেড ট্রান্সফর্ম অথবা যেটাকে আমরা জি ট্রান্সফর্ম নামে জানি। আমরা যতগুলো ট্রান্সফরমেশন দেখেছি অর্থাৎ ফোরিয়ে সিরিজ, ফোরিয়ে ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং শেষ পর্যায়ে জেড ট্রান্সফরমেশন আমরা দেখছি। জেড ট্রান্সফরমেশনের ইন্ট্রোডাক্টরি আলোচনা প্রথমে আমরা করব, অর্থাৎ জেড ট্রান্সফরমেশনের প্রপার্টি, জেড ট্রান্সফরমেশনের ফর্মুলা, এগুলোর সাথে সবার প্রথমে আমরা পরিচিত হব। সবার প্রথমেই আসি যে জেড ট্রান্সফরমেশন এটা আসলে কোথায় আমরা ব্যবহার করতে পারি। আমরা এখন পর্যন্ত ফোরিয়ে সিরিজ, ফোরিয়ে ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম সব জায়গায় মূলত কিন্তু আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অর্থাৎ এক্স অফ টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা এক্স অফ টি সিগন্যালের করসপন্ডিং ফোরিয়ে সিরিজ, ফোরিয়ে ট্রান্সফর্ম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু বের করেছি। কিন্তু জেড ট্রান্সফর্ম কেবলমাত্র একটি ডিসক্রিট টাইম সিগন্যাল অর্থাৎ এক্স অফ এন নিয়ে কিন্তু এটার কাজ। অর্থাৎ জেড ট্রান্সফরমেশনে আমরা একটা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য সেই সিস্টেমটা যার সাথে এই সিগন্যালটা ইন্টারাক্ট করছে সেই সিস্টেমটার বিহেভিয়ার বোঝার জন্য, একটা সিস্টেম ডিজাইন করার জন্য আমরা মূলত জেড ট্রান্সফরমেশন ব্যবহার করি। এর পাশাপাশি আমরা সেই সিস্টেমের স্ট্যাবিলিটি বোঝার জন্য কিন্তু আমরা জেড ট্রান্সফরমেশন ব্যবহার করি। প্রথমেই আমরা জেড ট্রান্সফরমেশনের ফর্মুলার সাথে পরিচিত হব। আমাদের যে ডিসক্রিট টাইম সিগন্যালটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা হচ্ছে এক্স অফ এন। আর এই এক্স অফ এনকে যদি আমরা জেড ট্রান্সফর্ম করি তাহলে সেটার জেড ট্রান্সফর্ম হবে এক্স অফ জেড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জেডটা হচ্ছে জেড ট্রান্সফরমেশনের ভ্যারিয়েবল। আমরা যখন ফোরিয়ে ট্রান্সফর্ম করেছিলাম তখন ফোরিয়ে ট্রান্সফরমেশনের করসপন্ডিং ভ্যারিয়েবল ওমেগা আমরা দেখেছি। ঠিক তেমনি আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি তখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের করসপন্ডিং ভ্যারিয়েবল এস আমরা দেখেছি। ঠিক তেমনি জেড ট্রান্সফরমেশনের ভ্যারিয়েবল হচ্ছে জেড। তাহলে এক্স অফ এন এটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। এটাকে আমরা যখন জেড ট্রান্সফরমেশন করব তখন সিগন্যালটা এক্স অফ জেডে পরিণত হবে, যেখানে জেড হচ্ছে জেড ট্রান্সফরমেশনের ভ্যারিয়েবল। তাহলে এটার ফর্মুলা দেখি আমরা। ফর্মুলাটা হচ্ছে সামেশন এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। এখানে দেখবার বিষয় হচ্ছে যে এখানে যে এনটা রয়েছে এই এনটা কিন্তু আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের নাম্বার অফ স্যাম্পলকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যখন এন এর ভ্যালু আমরা 1 দিব তখন বোঝা যাবে যেটা আসলে ডিসক্রিট টাইম সিগন্যালের ফার্স্ট স্যাম্পলকে ইন্ডিকেট করছে। এন ইকুয়াল টু 2 সেকেন্ড স্যাম্পল। এভাবে আমরা এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো স্যাম্পল আছে সবগুলো স্যাম্পলকে আমরা সাম করে নিয়ে আসতে চাই। এবং এখানে আমাদের ফর্মুলাতে যে জেড টু দি পাওয়ার মাইনাস এন আছে, এখানে জেড টু দি পাওয়ার এন এর জায়গায় আমরা সেই স্যাম্পল সংখ্যাটাকে দিয়ে এক্স অফ এনকে আমরা মাল্টিপ্লাই করব। যদি আমরা কনসিডার করি যে আমাদের একটা টাইম ডোমেন সিগন্যাল অর্থাৎ এক্স অফ টির কথা যদি আমরা কনসিডার করি যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্স অফ টি যেটা হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে এই সাইনোসয়েডাল সিগন্যালের করসপন্ডিং যদি এক্স অফ এন আমরা লিখতে চাই তাহলে এক্স অফ এন কে আমরা প্রকাশ করতে পারবো এভাবে যে এটা যদি ডট দিয়ে আমরা সাইনোসয়েডাল শেপটা আনার চেষ্টা করি তাহলে এটার করসপন্ডিং ডিসক্রিট টাইম সিগন্যাল কেমন হবে। আমরা একটা, দুটা, তিনটা স্যাম্পল এখানে দিলাম, এখানে আমরা তিনটা স্যাম্পল দিলাম। তাহলে এইগুলো হচ্ছে এই এক্স অফ এন হচ্ছে এই এক্স অফ টি এর করসপন্ডিং ডিসক্রিট টাইম সিগন্যাল, আর এগুলো হচ্ছে তার স্যাম্পল। যেমন এটা প্রথম স্যাম্পল, দ্বিতীয় স্যাম্পল, তৃতীয় স্যাম্পল। এভাবে আমরা এই যে এক্স এক্সিসটা আছে এই এক্সিসে আমরা স্মল এন অর্থাৎ স্যাম্পল সংখ্যাকে রিপ্রেজেন্ট করছি, যেটা আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যালে ছিল স্মল টি। তাহলে এখানে আমরা যখন এন এর ভ্যালু আমরা যখন 1 দিব তখন এখানে x1 অর্থাৎ ফার্স্ট স্যাম্পলের যে অ্যাম্পলিটিউড তাকে রিপ্রেজেন্ট করবে। আর এখানে যখন n এর ভ্যালু 1 দিব তখন এখানে z টু দি পাওয়ার -1। ঠিক তেমনি এভাবে আমি n এর ভ্যালুটা বাড়াতে থাকবো, এক করে বাড়াতে থাকবো, যেহেতু এখানে একটা সামেশন আছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে ফর্মুলাতে যে ভ্যালুগুলো আমরা বসিয়েছি
সেটা একবার বুঝবার চেষ্টা করি। এখানে যে এনটা আছে এটা আসলে ইন্টিজার সংখ্যাকে বোঝাচ্ছে, কেননা এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পল, আর স্যাম্পল সংখ্যাটা অবশ্যই একটা ইন্টিজার নাম্বার হবে, কেননা আমাদের এখানে স্যাম্পল তো আসলে ফ্র্যাকশন হতে পারে না, অথবা অন্য কোনো রেশনাল নাম্বার হতে পারে না যেখানে আমাদের ডিনোমিনেটরে অন্য কোনো ভ্যালু থাকবে। আর এখানে যে জেডটা আছে, অর্থাৎ যেটা হচ্ছে জেড ট্রান্সফরমেশনের ভ্যারিয়েবল, সেটা কিন্তু একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। ঠিক যেমনি আমাদের এস একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল ছিল, ঠিক তেমনি এখানে জেডও একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। তাহলে জেডকে আমরা প্রকাশ করতে পারি আর ই টু দি পাওয়ার জে ওমেগা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লেক্স নাম্বারে আমরা জানি যে দু ধরনের রিপ্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার রিপ্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে মূলত পোলার রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, যেমন এখানে আর দিয়ে ম্যাগনিচিউড বোঝানো হচ্ছে এবং ই টু দি পাওয়ার জে ওমেগাতে ওমেগা দিয়ে অ্যাঙ্গেলকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আর হচ্ছে ম্যাগনিচিউড, তাহলে আর এর ভ্যালু হচ্ছে মডুলাস জেড। তাহলে আমরা জানি মডের ভেতরে নেগেটিভ ভ্যালু কিন্তু পজিটিভ হয়ে যায়, তার মানে ম্যাগনিচিউড যেটা, সেটার ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারবে না, সে কারণে এটাকে আমরা মড জেড দিয়ে প্রকাশ করেছি। আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গেল অথবা ফেজ। এখন এখানে এই যে এই এক্সপ্রেশনটা আমরা দেখলাম, অর্থাৎ জেড ট্রান্সফরমেশন এক্স ওমেগার এই এক্সপ্রেশনটা আমরা দেখলাম, এই এক্সপ্রেশনটাকে দুটা ভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে ইউনিডিরেকশনাল জেড ট্রান্সফরমেশনের জন্য, আরেকটা হচ্ছে বাই ডিরেকশনাল জেড ট্রান্সফরমেশনের জন্য। পার্থক্যটা কেবলমাত্র এন এর ভ্যালুতে, অর্থাৎ আমরা যে লিমিটটা ইউজ করছি সেটা যদি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয় তাহলে তখন সেটাকে আমরা বলবো ইউনিডিরেকশনাল জেড ট্রান্সফর্ম। আর যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইড দুই ধরনের সিকোয়েন্সই যদি থাকে, তাহলে সেটা হচ্ছে বাই ডিরেকশনাল জেড ট্রান্সফর্ম। যেমন আমরা যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের ইউনিডিরেকশনাল সিগন্যাল অথবা রাইট সাইডেড সিকোয়েন্স হিসেবে আমরা কিন্তু দেখেছি, রাইট সাইডেড সিকোয়েন্স হিসেবে আমরা ইউ অফ টি এই সিগন্যালটাকে কিন্তু আমরা দেখেছি। ইউ অফ টি এটা কিন্তু একটা রাইট সাইডেড সিকোয়েন্স। তাহলে এটা ছিল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে এই সিগন্যালটাকে আমরা যদি ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করি তাহলে সেটা হবে ইউ অফ এন। ইউ অফ এন তার মানে সেখানে আমরা কিন্তু স্যাম্পল পাবো, এখানে স্যাম্পল পাবো, এটা ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক তেমনি ইউ অফ এনেও কিন্তু এন ইকুয়াল টু জিরো থেকে এন ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত আমরা কিন্তু ইউ অফ এন এর অ্যাম্পলিটিউড 1 পাবো। তাহলে এখানে আমরা এটাকে স্যাম্পল দিয়ে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এন ইকুয়াল টু জিরো ইনস্ট্যান্টে স্যাম্পল। ঠিক তেমনি এভাবে বিভিন্ন এন এর ভ্যালুর জন্য আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল পাচ্ছি এবং এই স্যাম্পলগুলো এক্সটেন্ড হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই এক্সিসটা হচ্ছে এন এর এক্সিস, আর কন্টিনিউয়াস টাইম সিগনালে এই এক্সিসটা হচ্ছে টি এর এক্সিস, ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল। তাহলে এই হচ্ছে ইউ অফ এন। তাহলে এটা হচ্ছে ইউনিডিরেকশনাল জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা এই সিগনালের জন্য আমরা ইউনিডিরেকশনাল জেড ট্রান্সফর্ম ইউজ করব। আর আমাদের যদি বাই ডিরেকশনাল হয়, অর্থাৎ সিগনালটা যদি এরকম হয় যে দুদিকেই আছে, লেফট হ্যান্ড সাইড রাইট সাইডের সিকোয়েন্স এবং লেফট সাইডের সিকোয়েন্স দুটোই যদি থাকে, তাহলে এই ধরনের সিগনালকে জেড ট্রান্সফরমেশন করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেটা হচ্ছে বাই ডিরেকশনাল জেড ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। এই হচ্ছে জেড ট্রান্সফরমেশনের বেসিক। তবে এখানে আরও একটা জিনিস দেখিয়ে আনা উচিত, সেটা হচ্ছে এই ফিগারটা। এই ফিগারে আমরা দেখিয়েছি মূলত যে আমরা এই যে এখানে জেড আমাদের কমপ্লেক্স ভ্যারিয়েবল, যেটা এই কমপ্লেক্স ভ্যারিয়েবলে কিন্তু দুটো টার্ম আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড এবং একটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এই আর যে ম্যাগনিটিউড আছে সেটা দিয়ে আমরা মূলত একটা সার্কেলের রেডিয়াসকে প্রকাশ করি। তাহলে আর হচ্ছে সেই সার্কেলের রেডিয়াস, আর ওমেগাটা হচ্ছে এই রেডিয়াসের সাথে আমাদের এক্স এক্সিসের যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ফেস তৈরি হয়েছে, সেটাই হচ্ছে ওমেগা, সেটাই হচ্ছে ওমেগা। তাহলে এখান থেকে আমরা এই ফিগারটা আঁকতে পারি যে আমরা আর অর্থাৎ মডুলাস জেড নিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম, যেখানে আরটা হচ্ছে আর ইকুয়াল টু মড জেড, এটা হচ্ছে সেই সার্কেলের রেডিয়াস, আর ওমেগা হচ্ছে এক্স এক্সিসের সাথে
আমাদের এই ম্যাগনিটিউডটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাই হচ্ছে আমাদের ওমেগা। এই হচ্ছে জেড ট্রান্সফরমেশনের ইন্ট্রোডাক্টরি আলোচনা। এবার আমরা আরেকটু আলোচনায় যেতে চাই যে এটাকে আসলে কিভাবে প্রকাশ করা যায়। যেমন এখানে আমাদের ছিল এক্স অফ এন, আমাদের ফর্মুলাতে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স অফ এন রয়েছে। এখন এখানে ইউনিডিরেকশনাল সিগন্যালের ক্ষেত্রে, অর্থাৎ যেটা n ইকুয়াল টু 0 থেকে শুরু হয় এবং ইনফিনিটি পর্যন্ত চলে, এরকম ফাংশনকে আমরা বলি ইউনিডিরেকশনাল। তাহলে ইউনিডিরেকশনাল ফাংশনের ক্ষেত্রে আমরা যদি জেড ট্রান্সফরমেশন করি এবং এখানে এক্স অফ এন আমাদের যে ডিসক্রিট টাইম সিগন্যাল রয়েছে, সেই ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা যদি এ টু দি পাওয়ার এন দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে এক্স অফ এন এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করলাম এ টু দি পাওয়ার এন, আর জেড টু দি পাওয়ার মাইনাস এন এটা কিন্তু ফর্মুলাতেই রয়েছে। যেমন আমরা দেখতে পারি এখানে এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু আমরা বসালাম এ টু দি পাওয়ার এন, আর এখানে আমাদের ফর্মুলার জেড টু দি পাওয়ার মাইনাস এন কিন্তু ইতিমধ্যে আছে, জেড ইনভার্স এন ইতিমধ্যে আছে। তাহলে এখানে পাওয়ার সেম, তাহলে আমরা পাওয়ারটা কমন নিয়ে নিলাম। এখন এখানে আমরা যদি এন এর ভ্যালু বসাতে থাকি, অর্থাৎ সামেশন তুলে দিয়ে আমি এন এর ভ্যালু বসাচ্ছি, একটা করে বসাচ্ছি, অর্থাৎ সামেশন 1 করে ইনক্রিজ করছি। তাহলে এখানে সবার প্রথমে আমাদের সামেশনটা শুরু হয়েছে 0 থেকে, তাহলে এখানে এন এর ভ্যালু আমরা প্রথমে 0 বসাবো। তাহলে প্রথমে 0 বসালে এ জেড ইনভার্স টু দি পাওয়ার 0, আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা 1 বসালাম, যেটা হচ্ছে আমাদের এই সিরিজের ফার্স্ট টার্ম। এই ফার্স্ট টার্মটা হচ্ছে 1। এরপরে 0-র পরই আসে 1, তাহলে n এর পরিবর্তে আমরা 1 বসাবো, দ্যাট মিন্স এ জেড ইনভার্স 1। তাহলে এটার বাইরে পাওয়ার হিসেবে কিন্তু 1 আছে। 1 মাল্টিপ্লাই হয়ে যাওয়ার পরে ভ্যালুটা যা ছিল তাই থাকছে বলে আমরা এখানে ব্রেকেট দেখিয়ে বাইরে একটা পাওয়ার 1 দেখাইনি, ঠিক আছে? কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা 1 আছে। এটা কখন পেলাম? যখন আমাদের n এর ভ্যালু 1 ছিল, আর এটার ক্ষেত্রে আমাদের n এর ভ্যালু আসলে 0। যখন n এর ভ্যালু 0, অর্থাৎ ফার্স্ট টার্ম হিসেবে আমি 1 পেয়েছি। ঠিক তেমনি এভাবে যদি n এর ভ্যালু আমি 2, 3, 4 এভাবে আমি বাড়াতে থাকি, তখন আসলে এই পাওয়ারটা বেড়ে যাচ্ছে। পাওয়ার 1 থেকে 2 হয়ে যাচ্ছে, 2 থেকে 3 হয়ে যাচ্ছে। এভাবে আমরা বাড়াচ্ছি ইনফিনিটি পর্যন্ত। এখন ইনফিনিটি পর্যন্ত তো দেখানো সম্ভব না, সে কারণে আমরা 3 পর্যন্ত দেখিয়ে, পাওয়ার 3 পর্যন্ত দেখিয়ে ডট ডট দেখিয়েছি। এখন এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্মের পরে এ জেড ইনভার্স, এই যে টার্মটা, এটাই কিন্তু বারবার রিপিট হয়েছে একেবারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে টার্মটা বারবার রিপিট হচ্ছে, যার পাওয়ার প্রত্যেকটা টার্মে আমাদের বেড়ে চলছে, সেটাকে আমরা বলছি কমন রেশিও। এখন এই যে ইনফাইনাইট সিরিজ, যেটাকে আমরা বলছি ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে? তার মানে অসীম সংখ্যার আমাদের যে সমষ্টি যেটাকে আমরা বলি, তাহলে সেটা সাম অফ ইনফাইনাইট জিপি, অর্থাৎ এস ইনফিনিটি। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা যদি এভাবে ইনফাইনাইট আকারে প্রকাশ না করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাই, রেশিও আকারে প্রকাশ করতে চাই, তাহলে তার একটা ফর্মুলা আছে, যেটা আমরা পড়েছি অনেক ছোটবেলা, ক্লাস 9-10-এ থাকতেই পড়েছি। সেটা হচ্ছে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের ফার্স্ট টার্ম, প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তাহলে এই ফর্মুলাতে আমি বসালাম ফার্স্ট টার্ম হিসেবে 1 বসালাম। আমাদের ফর্মুলাতে আছে 1 মাইনাস কমন রেশিও, 1 বসালাম, মাইনাস কমন রেশিও। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কমন রেশিও হচ্ছে এ জেড ইনভার্স, তাহলে কমন রেশিওর ভ্যালু বসালাম এ জেড ইনভার্স। এখন আমরা যদি এখানে আমাদের যেটা হলো সেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম কিন্তু বেরোয় গেছে, জি ট্রান্সফর্ম বেরোয় গেছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু আমাদের আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আরওসি বের করা। ঠিক যেমনি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনে আরওসি বের করেছিলাম, এখানেও কিন্তু আমাদের আরওসি ক্যালকুলেট করতে হবে। তাহলে আরওসি ক্যালকুলেট করার জন্য প্রথম যে শর্তটা সেটা হচ্ছে যে আমাদের এখানে নিচে ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে গ্রেটার দ্যান 0 যদি ধরি, দ্যাট মিন্স 1 মাইনাস এ জেড ইনভার্স ইজ গ্রেটার দ্যান 0, এটার ভ্যালু আমরা গ্রেটার দ্যান 0 ধরলাম। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
AZ inverse is less than 1, AZ inverse is less than 1, তাহলে এখানে Z inverse আছে, দ্যাট মিন্স Z টা নিচে চলে আসবে, আর এখানে Z টাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি A is less than মডুলাস Z। এখন এখানে প্রশ্ন যে এখানে আমাদের মডুলাস A এবং Z দুটোর মধ্যেই ছিল, কিন্তু তাহলে আমরা আরওসিতে কেবলমাত্র শুধু কেন মডুলাসে Z এর সাথে মডুলাস দিলাম, এর সাথে কেন মডুলাস দিলাম না? এ আপনা থেকেই কিন্তু একটা পজিটিভ ভ্যালুকে ইন্ডিকেট করছে, কেননা এখানে যে আমরা মডুলাস Z দেখিয়েছি এটা আসলে একটা রেডিয়াসকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে রেডিয়াস, সার্কেলের রেডিয়াস। তাহলে সার্কেলের রেডিয়াস আমরা বলে এসেছিলাম যে সার্কেলের রেডিয়াস কখনো নেগেটিভ হতে পারে না, যেটাকে আমরা মড জেড দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে সেই রেঞ্জটা কিন্তু দেখানো হয়েছে যে আমরা এখানে একটা রেডিয়াস আঁকবো, একটা রেডিয়াস ধরে নিচ্ছি আমরা। তাহলে সেই রেডিয়াস আঁকার পরে আমরা যে সার্কেলটা পাবো, আমাদের আরওসির ভ্যালু হবে সেই রেডিয়াসের চেয়ে বেশি ভ্যালুতে, অর্থাৎ আমাদের আরওসি এক্সিস্ট করবে রেডিয়াস নিয়ে আমি যে সার্কেলটা ড্র করলাম সেই সার্কেলের চেয়ে বেশি ভ্যালুতে আমাদের আরওসিটা থাকবে। তাহলে এই হচ্ছে বিষয় যে আরওসি জেড এর ভ্যালু হবে গ্রেটার দ্যান এ। তাহলে আমরা এখানে মূলত এই এক্সপ্রেশন থেকে আমি আরওসি বের করেছি, আরওসির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করেছি, এবং আরওসিকে গ্রাফিক্যালি আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছি এখানে ফিগারে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আসলে জেড প্লেন ড্র করেছি, ঠিক যেমনি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমরা এস প্লেন ড্র করেছিলাম, ঠিক তেমনি আমরা জেড ট্রান্সফরমেশনে জেড প্লেন ড্র করলাম। এখানে দেখাবার বিষয় হচ্ছে যে এখানে আমাদের যে প্লেনটা আছে, এই এক্স এক্সিস যেটা, এটা মূলত রিয়েল ভ্যালুকে ইন্ডিকেট করে, তার মানে জেড এর রিয়েল ভ্যালু, আর এখানে ওয়াই এক্সিস যেটা, সেটা হচ্ছে জেড এর ইমাজিনারি ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এইভাবে মূলত জেড প্লেনটা ড্র করতে পারি। এখন আমাদের এখানে আরওসিতে বলা হয়েছে যে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াস দিয়ে আমি যে সার্কেলটা আঁকবো আমাদের জেড এর ভ্যালু তার থেকে বেশি হতে হবে। অর্থাৎ জেড এখানে কি করছে, জেড এখানে জেড ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করছে, অর্থাৎ জেড ট্রান্সফর্ম এক্সিস্ট করবে কোথায়, জেড ট্রান্সফর্ম যেহেতু জেড এর ভ্যালু যেহেতু গ্রেটার দ্যান এ, তার মানে জেড ট্রান্সফর্ম এক্সিস্ট করবে এ সার্কেলের বাইরে, এ রেডিয়াস নিয়ে যে সার্কেলটা আঁকা হয়েছে আরওসি এক্সিস্ট করবে তার বাইরে। অর্থাৎ এখানে আমরা তাই করলাম যে এখানে ব্লু, এই যে এ রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম, এবং আমাদের আরওসিটা এক্সিস্ট করবে এই সার্কেলের বাইরে, যেটা আমরা রেড ডট দিয়ে প্রকাশ করেছি। তাহলে আরওসিটা হচ্ছে সকল রেড রিজিয়ন আমাদের সার্কেলের বাইরে, আউটসাইড অফ দ্য সার্কেল। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন এটার উপর ভিত্তি করে আমরা একটা প্রবলেম দেখতে পারি, যেমন এখানে এক্স অফ এন একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেওয়া আছে 2n ইউ অফ এন। এখানে যদি আমরা মিল করবার চেষ্টা করি তাহলে এখানে আমাদের a⁴n আছে, আর এখানে আছে 2n। ঠিক আছে, পার্থক্যটা শুধু এটাই যে এখানে এর ভ্যালু হচ্ছে 2, এখানে এর ভ্যালু হচ্ছে 2। এখন আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে ইউ অফ এন আছে, কিন্তু আমরা এখানে কোনো ইউ অফ এন দেইনি। আমরা কি করেছি, সবার প্রথমেই কিন্তু এখানে আমরা এটাকে ইউনিডিরেকশনাল ধরে নিয়েছি, কিন্তু এখানে অবশ্যই আমাদের ইউ অফ এন এর ভ্যালু উল্লেখ করতে হবে, যদি আমরা উল্লেখ না করি তাহলে ভুল হবে, কেননা এখানে ইউ অফ এন আছে বলেই আমাদের লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত না হয়ে 0 থেকে প্লাস ইনফিনিটি হয়েছে। আর আমরা জানি 0 থেকে প্লাস ইনফিনিটিতে ইউ অফ এন এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু আমরা 1 বসিয়েছি, অর্থাৎ 0 থেকে প্লাস ইনফিনিটি এই লিমিটের জন্য ইউ অফ এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমরা তাই করলাম যে এখানে আমাদের লিমিটটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই হচ্ছে আমাদের জেড ট্রান্সফরমেশনের ফর্মুলা। আমাদের এখানে যেহেতু ইউ অফ এন আছে, তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমি 1 মাল্টিপ্লাই করেছি 2n এর সাথে। এখন এখানে আমাদের যে কাজটা হবে, এখানে আমরা n ইকুয়াল টু লিখে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমাদের কাজটা হচ্ছে, এখানে পাওয়ার হচ্ছে n, তাহলে nটা আমরা কমন নিয়ে নিলাম,
আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টু দি পাওয়ার এন যেহেতু আছে, তার মানে জিওমেট্রিক প্রোগ্রেশন বোঝাচ্ছে, ইনফাইনাইট সাম বোঝাচ্ছে, ইনফাইনাইট সিরিজ বোঝাচ্ছে। তাহলে সেটাকে আমরা যখন এক্সপ্রেস করেছি তখন ইকুয়েশনটা ছিল ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে এখানে যেহেতু 0 থেকে শুরু হয়েছে, তাহলে সবার প্রথমে n এর ভ্যালু আমরা 0 বসাবো। তাহলে 0 বসালে আলটিমেটলি আমাদের ফার্স্ট টার্ম কিন্তু 1 হয়ে যাবে। এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা 1 বসালাম, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। সেম এটার মতো এখানে যা ছিল একেবারে তাই, শুধু এখানে এই এক্সপ্রেশনের সাথে ওইটার পার্থক্য হচ্ছে, পরের প্রবলেমের পার্থক্য হচ্ছে এখানে এর পরিবর্তে 2 দেওয়া আছে। দেখি আমরা এখানে যেরকম আমি 1 পেয়েছি ফার্স্ট টার্ম হিসেবে, এখানেও কিন্তু আমি ফার্স্ট টার্ম হিসেবে 1 পেয়েছি। আমাদের ফর্মুলা ছিল ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে ফার্স্ট টার্ম হিসেবে 1 পেলাম, 1 মাইনাস কমন রেশিও। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রবলেমে আমাদের কমন রেশিও ছিল এ জেড ইনভার্স, কেননা এটাই বারবার রিপিট হয়েছে, তার মানে এটা হচ্ছে কমন, এই রেশিওটা হচ্ছে কমন, এই রেশিওটা হচ্ছে কমন। তাহলে এটাকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, এখানে এর ভ্যালু হচ্ছে 2, আমরা এখানে এর ভ্যালু 2 বসালাম এবং আমরা এখান থেকে আরওসিটা বের করতে চাচ্ছি। দ্যাট মিনস একইভাবে এটার ভ্যালুকে অবশ্যই গ্রেটার দ্যান 0 ধরতে হবে। দ্যাট মিনস মড টোয়াইস জেড ইনভার্সের ভ্যালু লেস দেন 1 হবে, আর জেড ইনভার্সটা নিচে চলে আসলো। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হলে আমরা পাচ্ছি মড জেড ইজ গ্রেটার দ্যান 2। তাহলে এখানে আমাদের আর রেডিয়াস হচ্ছে মড জেড। তাহলে আমরা এমন একটা সার্কেল আঁকবো যার রেডিয়াস হচ্ছে 2 এবং আমাদের আরওসি অর্থাৎ মড জেডের অবস্থান হবে সেই সার্কেলের বাইরে, কেননা আমাদের আরওসিতে আমরা বলেছি এটা হচ্ছে গ্রেটার দ্যান 2। তাহলে এই হচ্ছে আমাদের 2 রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকলাম, আমাদের আরওসিটা হচ্ছে গ্রেটার দ্যান 2 অর্থাৎ এই সার্কেলের বাইরে। তাহলে ROC is all red region outside the circle having radius of a। এই হচ্ছে আমাদের সলিউশন, এই হচ্ছে আমাদের ROC। কোয়েশ্চেনে যখন দেওয়া থাকবে তখন বেসিক্যালি আমাদের এই টার্মগুলোই দেওয়া থাকবে, কিন্তু এখানে হয়তো 2 না দিয়ে আমি হয়তো 5 দিলাম, 4 দিলাম, u of n না দিয়ে হয়তো আমি u of minus n দিলাম, এরকম কোনো কিছু হতে পারে। অথবা আমি যদি এরকমও দিই তাতেও কিন্তু কোনো একটা সমস্যা নেই। আমি যদি u of n না দিয়ে আমি যদি u of minus n minus 1ও দিই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কেননা এখানে শুধুমাত্র আমাদের এই এক্সপ্রেশনের রেঞ্জটা শুধুমাত্র চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের কাজ করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু আগে যে কথাটা বলছিলাম যে এখানে u of minus n minus 1, সেরকমই একটা প্রবলেম আমরা এখন এখানে দেখি। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে এরকম যে x of n এর ভ্যালু দেওয়া আছে মাইনাস ইউ অফ মাইনাস এন মাইনাস 1। এখানে আমাদের z ট্রান্সফরমেশনের ভ্যালু বের করতে হবে, আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স একে দেখাতে হবে। তাহলে সবার প্রথমে আমরা z ট্রান্সফরমেশনের ফর্মুলা বসালাম, x of z ইকুয়াল টু n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x of n z টু দি পাওয়ার মাইনাস n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে আমাদের কোয়েশ্চেনে যে ধরনের ইউনিট স্টেপ ফাংশন আছে অর্থাৎ ইউনিট স্টেপ ফাংশনের ট্রান্সফর্ম সিগন্যাল, সেই ট্রান্সফর্ম সিগন্যালকে আমরা যদি আঁকার চেষ্টা করি তাহলে সেটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। সবার প্রথমে আমরা ছোট্ট করে যদি একটু আঁকি তাহলে ইউ অফ এন, এই সিগন্যালটা দেখতে কেমন, ইউ অফ এন অর্থাৎ ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা ইউ অফ এন, এটা হচ্ছে এটা এক্সিস্ট করে মূলত 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা এরকম কিছু স্যাম্পল পাবো, এরকম কিছু স্যাম্পল পাবো, এরকম কিছু স্যাম্পল পাবো এবং এই স্যাম্পলগুলো যাচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং এই স্যাম্পলগুলোর অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। তাহলে এই আমরা স্যাম্পল পেলাম, এটা হচ্ছে ইউ অফ এন। এখন ইউ অফ এনকে আমরা যদি টাইম রিফ্লেকশন করে দিই অর্থাৎ ইউ অফ মাইনাস এন করে দিই, তাহলে ডান পাশে যে সিকোয়েন্সগুলো রয়েছে, স্যাম্পল সিকোয়েন্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাঁ পাশে চলে যাবে, অর্থাৎ 0 থেকে প্লাস ইনফিনিটি হয়ে যাবে 0 থেকে মাইনাস ইনফিনিটি।
তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে এই সিকোয়েন্সগুলো আমরা পেলাম, এভাবে যাচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ মাইনাস এন এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এখন এই সিগন্যালটাকে আমি যদি এটার মতো আনতে চাই, অর্থাৎ মাইনাস এন আছে, এটার সাথে -1 আনতে চাই, তাহলে কি হবে? এই সিগন্যালটাকে আমাদের দেখে মনে হচ্ছে -1, দ্যাট মিনস এটাকে আমরা রাইট শিফট করব, অর্থাৎ ডান দিকে সরিয়ে দিব। তাহলে ডান দিকে সরালে এটা 0 আছে, এটা +1 এ চলে আসার কথা। এখানে তো -1 -2, এখানে -1 -2 তে আছে এখন, আর এখানে আছে 1 2 3 তে পজিটিভ দিকে। তাহলে যখন এই সিগন্যালটাকে আমি ইউ অফ -n -1 করে দিব, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাকে আসলে রাইট শিফট করছি, কিন্তু না, যেহেতু সিগন্যালটা টাইম রিফ্লেকশন করা আছে, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সিগন্যালের নিয়ম অনুযায়ী আমরা জানি সিগন্যালটাকে আসলে রাইট শিফট করব না, লেফট শিফট করব। কত ইউনিট? 1 ইউনিট। তাহলে সিগন্যালটা অরিজিনালি ছিল হচ্ছে 0-তে, তাহলে 0 থেকে সে বাঁ পাশে সরে আসবে 1 ইউনিট, অর্থাৎ সিগন্যালটা 0 থেকে এখন -1-এ সরে আসবে। তাহলে -1-এ আমি একটা স্যাম্পল পাবো, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, -2-তে আমি একটা স্যাম্পল পাবো, এভাবে স্যাম্পল পাবো, এভাবে স্যাম্পলটা চলছে -ইনফিনিটি পর্যন্ত। তার মানে ইউ অফ -n এ আমাদের সিগন্যাল এক্সিস্ট করছে, অথবা সিকোয়েন্স এক্সিস্ট করছে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেখানে সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এবার আমরা এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, এখানে যে ফাংশনটা দেওয়া আছে, সেটা যদি আঁকবার চেষ্টা করি, যেমন এখানে দেওয়া আছে -u অফ -n -1, তাহলে এটা যদি আমরা ড্র করবার চেষ্টা করি, তাহলে কি হবে? এখানে অ্যামপ্লিটিউড আছে মাইনাস, দ্যাট মিনস -1 দিয়ে এই ফাংশনটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে মাল্টিপ্লাই করলে স্বাভাবিকভাবে এই অ্যামপ্লিটিউডটা পজিটিভ, এটা নিচে চলে আসবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। তখন আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে এরকম, যে -u অফ -n -1। তাহলে এই ফাংশনটা দেখতে কেমন হবে? আমাদের -1 থেকে শুরু হয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের স্যাম্পল, -1-এ আমাদের স্যাম্পল, যেটার অ্যামপ্লিটিউড এখন -1। ঠিক তেমনি আমরা -2, এভাবে এক্কেবারে ইনফিনিটি পর্যন্ত আমরা স্যাম্পল পাবো। তাহলে এভাবেই আমরা মূলত -1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা এই ফাংশনের স্যাম্পল পাচ্ছি। তাহলে এভাবেই আমরা ড্র করছি সিগন্যালটাকে। আমাদের এখানে ইনিশিয়াল যে রেঞ্জটা ছিল, সেটা ছিল ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন সেই রেঞ্জটা কিন্তু পরিবর্তন হয়ে গেল ইনফিনিটি থেকে -1। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। তাহলে আমরা তাই করলাম, ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এক্স অফ এন, এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড হচ্ছে -1। এই যে এখানে আমরা -1 বসালাম, আর এক্স জেড ইনভার্স এন, এটা হচ্ছে আমাদের ফর্মুলার, এটা আমরা হুবহু ফর্মুলার মতো করে বসালাম। তাহলে এখান থেকে আমরা এই লিমিটটাকে যদি একটু উল্টে দিই, দুটাই হচ্ছে এন এর লিমিট, কেননা এন ইকুয়াল টু ইনফিনিটি থেকে এন ইকুয়াল টু -n, তাহলে সিম্পলি আমরা এই লিমিটটাকে উল্টে দিলাম। তাহলে উল্টে দিলে আমাদের -1 থেকে ইনফিনিটি হয়ে গেল, আর এখানে আমরা পাচ্ছি জেড ইনভার্স এন। এখন এই যে এখানে আমরা লিমিটটা দেখতে পাচ্ছি, এই লিমিটের সাথে আমাদের কিন্তু ইনফাইনাইট সিরিজের লিমিট মিলছে না। এখন আমরা যদি ইনফাইনাইট সিরিজের যে ফর্মুলাটা ছিল, অর্থাৎ ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, আমরা যেটা দেখেছি, এই যে আমাদের ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, যে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, এই ফর্মুলাটা আমরা তখনই বসাতে পারবো যখন আমাদের লিমিটটা এই রকম হবে, অর্থাৎ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমে কিন্তু এই সিরিজটা আমি পাচ্ছি না, এই লিমিটটা আমি পাচ্ছি না, কেননা এখানে n ইকুয়াল টু ইনফিনিটি থেকে ইনফিনিটি আছে। কিন্তু আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে 0 থেকে ইনফিনিটি।
তাহলে সবার প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাসটাকে আমরা আগে বাদ দিয়ে দিতে পারি। তাহলে মাইনাসকে বাদ দেওয়ার জন্য আমরা n ইকুয়াল টু মাইনাস এন ধরে নিলাম। তাহলে n ইকুয়াল টু মাইনাস এন ধরে নিলে এখানে এই সামেশনে কিংবা এই প্রবলেমে আমাদের যত জায়গায় n আছে সকল nকে আমরা মাইনাস এন দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে এখানে n আছে, n এর পরিবর্তে আমরা মাইনাস এন বসাচ্ছি। এখানে n আছে, n এর পরিবর্তে আমরা মাইনাস এন বসাচ্ছি। এখানে n আছে, n এর পরিবর্তে আমরা মাইনাস এন বসাবো, কিন্তু এখানে আমরা একটা বাইরে একটা মাইনাস দেখতে পাচ্ছি। তাহলে মাইনাসে মাইনাসে আমাদের এখানে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স প্লাস এন পাবো আমরা, জেড টু দি পাওয়ার প্লাস এন পাবো আমরা। তাহলে এখান থেকে আমরা মূলত যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে এই পাশে একটা মাইনাস আছে, এই পাশে একটা মাইনাস আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিব। ঠিক তেমনি এখানেও আমরা দেখতে পাচ্ছি ডান পাশে এবং বাঁ পাশে দুপাশেই মাইনাস আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমি মাইনাস ক্যান্সেল করে দিব। তাহলে এখান থেকে আমি পাচ্ছি n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, এবং এখানে আমরা n এর ভ্যালুটা পাওয়ারটা পজিটিভ হয়ে গেল, যেহেতু আমাদের n ইকুয়াল টু মাইনাস এন ছিল। তাহলে এখনও আমরা কিন্তু সেই ফর্মুলায় যেতে পারিনি, কেননা আমাদের ফর্মুলাটা ছিল n ইকুয়াল টু 0 থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু আমরা এখানে কি পেয়েছি? আমরা এখানে পেয়েছি n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। তাহলে এখানে n এর ভ্যালুকে 0 করতে হবে। n এর ভ্যালুকে কিভাবে 0 করা যায়? আমাদের এখানে n ইকুয়াল টু 1 আছে, এটাকে যদি আমরা পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি তাহলে কিন্তু এটাকে আমরা 0 করে দিতে পারি। তাহলে এখন এটা 0 থেকে ইনফিনিটি এটা হয়ে গেল। এখন তখন n-1 কে তো আর n দিয়ে প্রকাশ করা যায় না, তখন আরেকটা ইন্টিজার নিয়ে আসতে হবে। সে কারণে n-1 কে আমরা আরেকটা ইন্টিজার নাম্বার m দিয়ে প্রকাশ করলাম। তাহলে n-1 ইকুয়াল টু হয়ে গেল m। তাহলে m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ আমাদের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন প্রশ্ন যে এখানে তো n আছে কিন্তু আমাদের ওখানে তো m, তাতে কি কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না, কেননা n যেরকম একটা ইন্টিজার নাম্বার, mও কিন্তু একটা ইন্টিজার নাম্বারকেই প্রকাশ করছে। তাহলে এখানে আমরা সাবস্টিটিউট করলাম, n-1 এর পরিবর্তে আমরা m লিখছি। তাহলে সিম্পলি এখানে কি হবে? n-1 ইকুয়াল টু 0, তাহলে n-1 ইকুয়াল টু m, দ্যাট মিন্স m ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 0, আর এখানে আমাদের ইনফিনিটি আছে, এটা কিন্তু n এর ভ্যালু, n ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে n-1 ইকুয়াল টু m, যেহেতু n-1 ইকুয়াল টু m, তাহলে আরেকটা 1 আমি কোথায় পাবো? এই পাশ থেকে আমি ধার করে নিয়ে আসতে পারি। আমাদের উপরে যে লিমিটটা ছিল সেটা কিন্তু n এর লিমিট ছিল, এবং n এর লিমিট ছিল n ইকুয়াল টু ইনফিনিটি, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে n-1। তাহলে এই -1টা আমরা পাবো কোথা থেকে? আমরা জানি ইনফিনিটি মানেই হচ্ছে অসীম, তাহলে অসীম থেকে একটা 1 আমি ধার করে আমি নিয়ে আসলাম পক্ষান্তর করে বাঁ পাশে। তাহলে আমরা এখানে ইনফিনিটি থেকে একটা 1 এ পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা জানি যে ইনফিনিটি থেকে একটা 1 যদি আমরা সরিয়ে নিই তাতে আসলে ইনফিনিটিই থাকছে, ইনফিনিটির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা তাই করলাম, n-1 ইকুয়াল টু ইনফিনিটি আমরা নিয়ে আসলাম। এখন এপাশে n-1 কে কিন্তু আমরা m দিয়ে প্রকাশ করেছি, তার মানে এখানে লোয়ার লিমিট এটাও m এর লিমিট, আবার উপরে যে ইনফিনিটি আছে সেটাও কিন্তু m এরই লিমিট। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটোই কিন্তু m এর লিমিট আমরা পেয়েছি। আর এখানে আমরা কি বলেছিলাম? এখানে z এর ভ্যালু, z এর উপরে পাওয়ার ছিল n, তাহলে আমরা n কে যদি লিখতে চাই আমরা এখানে বাদ দিয়ে দিই সমস্ত কিছু। আমাদের এখানে n-1 ইকুয়াল টু m ছিল, আর আমাদের এখানে যেহেতু পাওয়ার এখন +n হয়ে গেছে, এখন এই n কে যদি আমরা m আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? n ইকুয়াল টু m+1, সে কারণে আমরা এখানে n এর পরিবর্তে m+1 লিখেছি। আর m+1 কে কিভাবে লেখা যায়? পাওয়ার কিভাবে আমরা ভাঙতে পারি কিভাবে? z টু দি পাওয়ার m ইনটু z টু দি পাওয়ার 1, এই দুটাকে যোগ করে দিলে পাওয়ার যেহেতু বেস যেহেতু সেম সুতরাং যোগ হয়ে যাবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি, এই টার্মকে আমরা এভাবে লিখতে পারি z টু দি পাওয়ার m ইনটু z টু দি পাওয়ার 1।
তাহলে এখানে যে জেড টু দি পাওয়ার 1 আছে সেটা আমাদের সামনে চলে আসবে। এটা সামেশনের আওতাভুক্ত হবে না, কেননা এখানে কোনো এম টার্ম নেই, তার মানে এটা কনস্ট্যান্ট। তাহলে এই টার্মকে আমরা প্রথমেই বাইরে নিয়ে আসলাম। এখন আমাদের কিন্তু সামটা চলে এসছে, আমাদের যে সামটা চাচ্ছিলাম, জিওমেট্রিক প্রোগ্রেশনের যে সামটা, সেটা কিন্তু এখানে চলে এসছে। এখন আমরা ভ্যালু বসাবো। ভ্যালু বসানোর আগে সবার প্রথমে দেখতে হবে যে এই সামেশনটা কখন কনভার্জ করবে, কখন ডাইভার্জ করবে। কেননা আমরা যখন রিজিয়ন অফ কনভার্জেন্স বলছি, তাহলে কিন্তু এই ভ্যালুটাকে কনভার্জ করতে হবে, নয়তো আমাদের জেড ট্রান্সফর্ম এক্সিস্ট করবে না। তাহলে এই সামেশনটা তখনই কনভার্জ করবে যখন জেড এর ভ্যালু লেস দেন 1 হবে। জেড এর ভ্যালুকে লেস দেন 1 হতে হবে। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি জেড টু দি পাওয়ার এম আছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালু এম এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এম এর ভ্যালু বাড়াচ্ছি, তাহলে জেড এর ভ্যালু যখন এম এর ভ্যালু যখন ইনফিনিটি হয়ে যাবে, তার মানে জেড টু দি পাওয়ার ইনফিনিটি, জেড টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু ইনফিনিটি। তাহলে এক্স জেড এর ভ্যালু কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, রেজাল্টটা কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর রেজাল্টটা ইনফিনিটি হলেই কিন্তু জেড ট্রান্সফর্ম এক্সিস্ট করবে না। সে কারণে বলা হচ্ছে যে জেড এর ভ্যালুটা অবশ্যই লেস দেন 1 হতে হবে। ঠিক আছে, জেড এর ভ্যালুটা অবশ্যই লেস দেন 1 হতে হবে। এখানে জেড মডুলাস বলতে কিন্তু আমরা রেডিয়াসের কথা বোঝাচ্ছি। ঠিক আছে, আমরা জানি যে রেডিয়াস মানেই হচ্ছে এটা। ঠিক আছে, আর লেস দেন বলতে আমরা আসলে রিজিয়ন অফ কনভার্জেন্সের কথা বোঝাচ্ছি। তাহলে আমাদের এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফর্মুলাতে এক্স অফ জেড এর ভ্যালু যদি ফাইনাইট হতে হয়, তাহলে জেড এর ভ্যালুকে অবশ্যই লেস দেন 1 হতে হবে। যদি জেড এর ভ্যালু 1 কিংবা জেড এর ভ্যালু যদি 1 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের এম এর ভ্যালু যখন ইনফিনিটি হবে, তখন জেড টু দি পাওয়ার ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি টু দি পাওয়ার সামথিং একটা ভ্যালু চলে আসবে, তখন কিন্তু আমাদের এই ভ্যালুটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে এম এর ভ্যালু বসিয়েছি, আসলে এম এর ভ্যালু নয়, এটা হচ্ছে জেড এর ভ্যালু। আমাদের এখানে এটাকে সংশোধন করে দিচ্ছি আমি। এখানে যখন জেড এর ভ্যালু লেস দেন 1, তাহলে এখানে যদি আমি জেড এর ভ্যালু 1 এর বেশি ধরি, যদি 1.5 এভাবে ধরি, 1.5 কিংবা 2 ধরি, তাহলে যখন এখানে এম এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে, তখন কিন্তু এই রেজাল্টটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে একটা ছোট ভ্যালু ধরি, আমরা এখানে যদি 1.5 অর্থাৎ 1 এর চেয়ে বড় ভ্যালু না ধরে ছোট ভ্যালু ধরি, যেমন 0.5 যদি কনসিডার করি, হুইচ ইজ লেস দেন 1, তাহলে সেখানে 0.5 এর টু দি পাওয়ার যেহেতু ইনফিনিটি আছে, তাহলে ভ্যালুটা যতই আমি এম এর ভ্যালু যত বাড়াবো, তত এই রেজাল্টটা কিন্তু ছোট হতে থাকবে। আর ছোট হলে একটা সময় সে টেন্ডস টু 0 হবে। আর আমরা জানি যে 0 হচ্ছে একটা ফাইনাইট নাম্বার, অর্থাৎ এক্স অফ জেড এর ভ্যালু কিন্তু ফাইনাইট হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এক্স অফ জেড কনভার্জ করবে, এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন কেন আমরা মড জেড অর্থাৎ রেডিয়াসের ভ্যালু কেন আমরা লেস দেন 1 নিয়েছি, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। এখান থেকেই কিন্তু আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স আঁকতে হবে। তাহলে এখানে আমরা আরওসি নেওয়ার জন্য আমাদের যে ফর্মুলা, অর্থাৎ ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, এটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। কিভাবে সেটা? সেটা হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটাকে এখানে লিখলাম। এখানে লিখার পরে আমরা যদি এম এর ভ্যালু 0 বসাই, প্রথমে ফার্স্ট টার্ম হিসেবে এম এর ভ্যালু 0, তাহলে এখানে এম এর ভ্যালু 0 বসালে আমাদের আমরা জেড টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 জানি, তাহলে 1 এর সাথে মাইনাস জেড মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে ফার্স্ট টার্ম হিসেবে আমরা মাইনাস জেড পাচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস জেড ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে এম এর ভ্যালু আমি বাড়াই, 1 2 3 4 করে বাড়াই, তাহলে আলটিমেটলি কী হবে? জেড টু দি পাওয়ার 1, জেড টু দি পাওয়ার 2, জেড টু দি পাওয়ার 3, এভাবেই কিন্তু বাড়তে থাকবে জেড টু দি পাওয়ার ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার কমন রেশিও কোনটা? কমন রেশিও হচ্ছে জেড, যেটা যতই আমি এম এর ভ্যালু বাড়াচ্ছি, তত জেড এর পাওয়ার বাড়ছে, তার মানে কমন রেশিও হচ্ছে জেড। তাহলে এই হচ্ছে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। এখন এখানে যদি আমরা এই মাইনাসটাকে বাদ দিতে চাই, তাহলে আমরা এখানে -1 কমন নিলাম। কমন নেওয়ার পর আলটিমেটলি আমি এক্স অফ জেড এর এরকম একটা ভ্যালু পাচ্ছি। এখন এখান থেকে মনে হতে পারে যে জেড এর ভ্যালু তো লেস দেন 1 হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমরা এই ইকুয়েশন থেকেই কিন্তু
আরওসির ভ্যালুটা বের করে নিয়েছি, যেখান থেকে আমরা পাচ্ছি যে আরওসির ভ্যালু লেস দেন 1। তাহলে আমাদের আরওসিটা কোথায় হবে? আরওসিটা যে 1 দিয়ে যে আমি সার্কেলটা ড্র করেছি, সেই সার্কেলের ভেতরে আমাদের আরওসি হবে। কেননা আমাদের এখানে রিলেশনশিপে বলা হয়েছে যে জেড ট্রান্সফর্ম অর্থাৎ জেড এর ভ্যালু লেস দেন 1। তাহলে 1 দিয়ে আমি যে সার্কেলটা ড্র করলাম, সেই সার্কেলের ভেতরে আমাদের আরওসিটা হবে। যেমনটা আমরা এখানে লিখেছি, আরওসি ইজ অল দ্য রেড রিজিয়ন ইনসাইড দ্য সার্কেল হ্যাভিং রেডিয়াস অফ 1। এই সার্কেলের ভেতরে আমাদের আরওসিকে থাকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মডিউল 4 পার্ট 1 এর আলোচনা। আমরা এখানেই শেষ করলাম।